ফুলতলি গ্রামে রামু নামে এক গরিব চাষি বাস করত। রামুর সংসারে বৃদ্ধ মা, বউ আর একটি ছেলে ছিল। ঘরে ধন সম্পদ নেই, কিন্তু তার ছিল এক রাশ আশা আর মাথা ভরা বুদ্ধি। রামুর সংসারে অভাব হলেও তার মাথায় ছিল না বুদ্ধির কোনো অভাব। কি গো গিন্নি, সবাই কোথায় গেলে গো? কাউকেই তো দেখতে পাচ্ছি না আশেপাশে। কি গো, কি হলো? অমন করে ডাকছো কেন গো? কি গো গিন্নি, কাজ থেকে এসে দেখবো কোথায় পানি, বাতাসা, মুড়ি নিয়ে বসে আছো। তা না, এসে তোমাদের ডেকে ডেকে পাওয়াই যায় না। তোমরা পুরুষ মানুষেরা মনে করো সংসারে কোনো কাজই থাকে না। আমরা সারাদিন বসে বসেই পার করি, তাই না? আচ্ছা গিন্নি, আমি কখন বললাম তুমি কাজ না করে বসে থাকো? বললে না তো কি করলে? কাজ না করে আমি সারাদিন পানি আর মুড়ি বাতাসা নিয়ে বসে থাকবো? তাহলে সংসার সামলাবে কে শুনি? আচ্ছা, পানি নিয়ে বসে থাকতে বলা আমার ভুল হয়েছে, আর বলবো না। আমার ঘাট হয়েছে। নাও নাও নাও, এবার আমাকে এক গ্লাস পানি এনে দাও। এই নাও তোমার পানি। গিন্নি, বাজারের প্যাকেটটা দাও, আমি বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসি গো। মাত্র তো কাজ থেকে এলে, এক্ষুনি যাবে? পুরুষ লোকের কি আর জীরণ আছে? এপার ওপার করতে করতে যে কদিন বাঁচি, এই আর কি। তা তুমি রাস্তায় বসে বসে কি করছো? এই তো রে বাবা, কটা শাক তুলছি। আমার যে শাক খেতে খুব ইচ্ছে করছে। ও, তাহলে তোলো মা। তা বাবা রামু, তুই যাচ্ছিস কোথায়? মা, আমি হাটে যাচ্ছি বাজার করতে। আমার পান সুপারি ফুরিয়ে গেছে বাবা। হাট থেকে আসার সময় আমার জন্য একটু পান সুপারি আনিস। আচ্ছা ঠিক আছে মা, আনবো। আষাঢ় মাসে 3 দিন টানা বৃষ্টি নামলো, মাঠে পানি জমলো, চাষিরা আনন্দে মেতে উঠল। গ্রামের মোড়ল সবাইকে ডেকে পাঠালো। সব চাষিরা গাছতলায় বসে পরামর্শ করার জন্য। আমন ধান লাগানোর সময় তো চলে এলো। বৃষ্টি হয়ে জমি চাষ করার মতো হয়ে গেছে। সবার সাথে একটু কথা বলা দরকার। সবাই তো চলে এসেছো, তাহলে এবার আমনের চাষ নিয়ে আলোচনা শুরু করি। এবার তো বৃষ্টি আগে থেকেই শুরু হয়ে গেছে। জমিতে চাষ দেওয়া শুরু করো সবাই। মনে হইতাছে এই বছর ধান ভালা হইব। বৃষ্টি নামতে এই জমি চাষের উপযুক্ত হইল। অন্যবার তো পানির অভাবেই চাষ করন যায় না। আমরা তো টাকা নিয়ে ধান লাগামু। এখন ধান যদি ভালো হয়, ধানে লাভ হইলে মোরলও খুশি হইব, আবার আমরাও খুশি হইব। মোরল মশাইয়ের ঋণও শোধ করতে পারবো। শোন হারু, আবার মতো মোরল তোরা 10 গ্রামে খুঁজে পাবি না। তোদের ওপর কোনো চাপ দেই না, চাপ দেওয়ার ইচ্ছেও আমার নেই। তোদের ইচ্ছে মতো তোরা আমার ঋণ পরিশোধ করিস, ঠিক আছে? হ্যাঁ মোরল মশাই, আমরা ওই দিক থেকে অনেক ভাগ্যবান। অন্য গ্রামের মোরলরা তো অনেক টাকার লাইগা জমি জমা কাইরা নেয়, কিন্তু আপনি তো আমাগর সব কিছু বোঝেন। হ্যাঁ, সেটা তো বুঝি, কিন্তু সবাইকে বলছি এবার আবার সব ঋণ পরিশোধ করে দিতে হবে। এবার আমার বড্ড টাকার প্রয়োজন। মোরল মশাই, এইবার তো মনে হইতাছে বৃষ্টিও ভালা হইব, ধানও ভালা হইব। ধান ভালা হইলে আমরা সবাই আপনার ঋণ পরিশোধ কইরা দেবো। ভাইরা,
এবার বৃষ্টি আগে আগে শুরু হয়েছে, ধান লাগাবো পরে। বৃষ্টি কিন্তু পরে নাও হতে পারে। কেন রে রামু, বৃষ্টি হইব না সেইটা তুই কি কইরা জানলি রে? তরে কেরাই বললো যে আর বৃষ্টি হইব না? শোনো গোপালদা, এবার বৃষ্টি আগে থেকেই শুরু হয়েছে। ধান লাগানোর পর তো বৃষ্টি নাও হতে পারে। শুধু বৃষ্টির ভরসায় ধান করলে চলবে না গো। যদি আবার খরা আসে? তা সব জানতা মানুষ, এখন আমাগর কি করতে হইব সেইটা আপনিই বইলা দেন। আমি ভেবেছি বাঁশ আর তাল পাতা দিয়ে ট্যাঙ্কি বানাবো। বৃষ্টির পানি তাতেই জমিয়ে রাখবো, পরে সেই পানি দিয়েই ফসল বাঁচাবো। পানি জমাইবা? হাঁসের মতো ডানা মেলা নাকি পানির টাঙ্কিতে? আবার আমার পানির ট্যাঙ্কি বলে বানাবো? বলে না অতি চালাকের গলায় দড়ি। রামুর তো মনে হইতাছে তেমনই হইছে। বেশি বুদ্ধি খাটাইতে গিয়া রামুর মাথাটাই গেছে এক্কেবারে। এই, সবাই চুপ করো। রাবু, তোর এত বুদ্ধি খাটাতে হবে না। সবাই মন দিয়ে চাষ করো। এবারের ধারের টাকা কিন্তু আমার পুরোটাই চাই। আজ কথা এখানেই শেষ। আমি গেলাম তাহলে। আয় সবাই চলো, রামুর মতো বুদ্ধিমান লোকের সাথে আমাগর মানায় না। চলো চলো। গোপালদা, তাই চলো। গল্পের আসরটাই নষ্ট করে দিল। ধুর। কি গো, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? মুখটা অমন বাংলার পাশের মতো করে রেখেছো কেন? হ্যাঁ গিন্নি, আমি সবাইকে বললাম সবার ক্ষেতের পাশে বাঁশ আর তাল পাতা দিয়ে পানির ট্যাঙ্কি বানাতে, যাতে খরা হলে ধানগুলোর কোনো ক্ষতি না হয়। ওই ট্যাঙ্কির পানি ধানে দিলে ধানগুলো যেন ভালো হয়। আর এ কথা শুনে সবাই আমার ওপর হাসতে শুরু করলো গো। ওমা, এই বৃষ্টির মধ্যেই খরা আসবে কোথা থেকে গো শুনি? আর এই আজব কথা বললে তোমার ওপর তো সবাই হাসবে নাকি? আরে গিন্নি, তুমিও সবার মতো হাসছো কেন? আমি সবার ভালোর জন্যই তো কথাটা বললাম। শোনো, তোমার ওসব ভালো বুদ্ধি কারুর দরকার নেই। তোমার বুদ্ধি তোমার নিজের কাছেই রাখো। রাত দিন শুধু আলতু ফালতু বুদ্ধি নিয়ে ঘোরো। চলো ঘরে চলো, খেয়ে দিয়ে ঘুমাও এখন। যে যাই বলুক না কেন, আমি কারো কথায় কান দেব না। আমি তো জমির পাশে পানির ট্যাঙ্কি করবই। কাজে লাগলে তো অনেক উপকার হবে, আর না লাগলে তো আমার কোনো ক্ষতি হবে না, তাই না? কি ব্যাপার কি? বুদ্ধিমান চাষি ঘরে না এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি বুদ্ধি পাকাচ্ছে? তাড়াতাড়ি ঘরে আসুন। হ্যাঁ, আসছি। গিন্নি, আমি মাঠে গেলাম গো। কেন? আজ এত সকাল সকাল মাঠে যাবে কেন? মাঠে গিয়ে আবার নতুন কোনো বুদ্ধি খাটাবে নাকি? আহ গিন্নি, এত বেশি কথা কেন বলো? মাঠ কুপিয়ে ধান লাগানোর জন্য উপযোগী করতে হবে, যেন বর্ষা হলেই ধানের চারা রোপণ করতে পারি। তাই তাড়াতাড়ি মাঠে যাচ্ছি গো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। সকাল সকাল এসে খাবারটা খেয়ে নিও। আমার কিন্তু আজ অনেক কাজ, মাঠে খাবার নিতে পারবো না। কিরে রামু, মাটি কোপানো হইয়া গেছে? হ্যাঁ, এই তো গেল গো গোপালদা। কাল চার্জ দিতে হবে গো। আরে রামু, সব গোছায়া রাখতে হইব, যাতে বর্ষা হইলেই সবাই ধানগুলা লাগাইতে পারি আমরা। সবাই তো সেই জন্য মন দিয়ে কাজ করছে আর কি। তা বাড়ি খাইতে যাবি না?
চল একসাথে গল্প করতে করতে চইলা যাই। না গো গোপালদা, আবার একটু কাজ আছে, তুমি যাও, আমি একটু পরে যাব গো। আচ্ছা ঠিক আছে, তুই কাজ শেষ কর, আমি গেলাম তাইলে। যাই, এবার মাটি খুঁড়ে গর্ত বানানো শুরু করি। গর্তটা বানানো না থাকলে পানি হলে পানি ধরে রাখতে পারবো না। এরপর রামু গর্ত খোঁড়া শুরু করলো। না, সন্ধ্যা হয়ে গেল, যাই, এবার বাড়ি যাই, খিদেই পেটটা একেবারে চোচো করছে। কে গো বৌমা, রামু তো এখনো এলো না। সেই কাক ডাকা ভোরে বেরিয়েছে, এখন যে সন্ধে হয়ে গেল। সারাদিন না খেয়ে ছেলেটা আমার কোথায় গেল কে জানে। যাওয়ার সময় তো বলে গেল মাঠে যাচ্ছে, কিন্তু এখনো যে কি করছে কে জানি। মাঠে এই রাত পর্যন্ত কি করছে ছেলেটা? ওই তো মা, আপনার ছেলে বাড়ি চলে এসেছে। কিরে বাবা, কোথায় ছিলি তুই? সেই সাত সকালে বেরিয়েছিস, সারাটা দিন তো কোনো খোঁজ নেই তোর। মা, মাঠে একটু বেশি কাজ করেছি, তাই তো দেরি হয়ে গেছে। গিন্নি, তাড়াতাড়ি ভাত বাড়ো, বড্ড খিদে পেয়েছে। আমি গোসলটা সেরে আসছি, কেমন? হ্যাঁ গো, এক্ষুনি বাড়ছি। তুমি যাও, দেখো কলপাড়ের বালতিতে পানি রাখা আছে, আমি তোমার জন্যে গামছাটা আনছি। আচ্ছা ঠিক আছে। আমি ভাত বাড়ছি, তাড়াতাড়ি গোসলটা সেরে এসো। কি গো, আজ সারাদিন কি কাজ করলে? জমি কোপাতে তো এত সময় লাগে না? হ্যাঁ, সেটা তো লাগে না। জমি কোপানোর শেষে ট্যাঙ্কি বানাচ্ছিলাম। সেই ট্যাঙ্কির ভূত তোমার মাথা থেকে এখনো নামেনি? সবাই ধান লাগাচ্ছে, আর তুমি কেন যে ট্যাঙ্কি বানাচ্ছ? মিনা, আজ বৃষ্টি আছে, কাল নাও থাকতে পারে। যদি খরা আসে, তখন এই ট্যাঙ্কি হবে আমাদের ভরসা গো। আর পানি হলে ট্যাঙ্কির পানি জমাই থাকবে, এতে তো আমাদের কোনো ক্ষতি হবে না, তাই না? কিন্তু সবাই তো তোমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসুক, তাতে আমার কি? হাসি যদি আমাদের বাঁচাতে পারত, তবে সবার ঘরে ভাত থাকতো। আমি চেষ্টা চালিয়ে যাব, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। হঠাৎ রাতে আকাশ কালো হয়ে গেল, জোরে জোরে বৃষ্টি শুরু হলো। এতই বৃষ্টি হলো যে চারদিক পানিতে থই থই করতে লাগলো। সারা মাঠ পানিতে ভিজে গেল, ধানের চারা রোপণের উপযুক্ত হয়ে গেল। শোনো সবার, চারা রোপণের কাজ শুরু করো, মাটি এখন উপযুক্ত হয়ে গেছে। মরল মশাই, মনে হইতাছে এইবার ধানের ফলন ভালো হইব। ধানের ফলন ভালো হলে তো সবারই ভালো, তোদেরও কষ্ট হবে না, আর আমার টাকাও আমি পেয়ে যাব। হ্যাঁ, সেইটা তো আপনি ঠিক কথা কইছেন। কি রে রামু, তুই তো কোনো ঋণ নিলি না, তা ধান চাষ করবি কি করে? আমার যা আছে ওই দিয়েই কোনো রকম করব মোরল মশাই। কেন রে, আমার কাছ থেকে ঋণ নিয়ে ভালো করে সার মাটি দিয়ে ধান চাষ কর, তাহলে ভালো ফলন পাবি রে। না না মোরল মশাই, ধান যদি ভালো না হয় তখন আমাদের ঋণ শোধ করব কি করে? তার থেকে নিজের যা আছে তাই দিয়েই করব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। পরে যেন আবার আমার কাছে ধন্না দিতে আসিস না, পরে ঋণ চাইলেও কিন্তু পাবি না বলে দিলাম। এইবার ধান গাছগুলা বেশ তাড়াতাড়ি বাড়বো মনে হইতাছে। হ্যাঁ গো গোপালদা, ঠিকই বলেছ,
ধানের গোড়ায় পর্যাপ্ত পানি পেলে তো ধান বাড়বেই। মাঠের ধান গাছগুলো বেশ ভালোভাবেই বেড়ে উঠেছিল। এভাবে আষাঢ় শেষ হলো, হঠাৎ আকাশ শুকিয়ে গেল, দিন গড়ালো, বৃষ্টি আর নামলো না। হায় হায়, বৃষ্টি কই গেল? সেই যে আষাঢ়ের শুরুতে বৃষ্টি হইছে, আর তো বৃষ্টি হইল না। ধান গাছগুলান পানির অভাবে শুকাইতে শুরু করছে। এমনি করে চলতে থাকলে তো আঙ্গ সব ধান শেষ হইয়া যাব। গোপালদা, এমনি যদি ধান গাছগুলা শুকাইয়া যায় আর যদি বৃষ্টি না হয়, তয় তো আমাগর একটা ধানও হইব না। ধান না হইলে মহাজনের টাকা শোধ করুম কি দিয়া? বউ বাচ্চা নিয়ে কি খাবো? হায় হায়, এইবার কি হইব? হরে হরে হারু, মহাজন মশাই তো এইবার কঠোর কণ্ঠে বলছেন, আমি কিন্তু টাকা ফেরত চাই। লোকসান হইলে আমাগর কপালে দুঃখ আছে রে। এইবার তো আমাগর কষ্টের সীমা থাকবো না হারু। চলো আমরা মহাজন মশাইয়ের কাছে যাইয়া আগে থেকে বইলে আসি, উনি আমাগর উপর যেন দয়া করেন। হরে তাই চল, এছাড়া আর কোনো উপায় নাই। সবাই যখন তাদের ফসল নিয়ে হাই হাই করছিল, ঠিক তখনই খবর ছড়িয়ে পড়ল রামুর জমি সবুজে সবুজে ভরে আছে। রামুর জমির ধান একটু শুকোয়নি। গ্রামের লোকেরা ছুটে এলো দেখতে। আরে রামু, আমরা তো শুকনা জমিতে হাহাকার করতাছি, আর তোর জমি তো ভরা সবুজে দোল খাইতাছে রে। কি রে রামু, তোর জমিতে খরার কোনো ছাপই পড়ে নাই, কি করছ তুই? আমি ট্যাঙ্কি বানিয়ে তাতে পানি জমিয়ে রেখেছিলাম, আর তার থেকেই আমার জমিতে পানি দেই, পানির কোনো অভাবও হয় না। তাই আমার ধান ক্ষেত সবুজ হয়ে দুলছে গো। হায় হায় গোপালদা, আমরা রামুর কথা না শুই না কি ভুলটাই না করলাম। রামুর কথা না শুই না আমরা ঋণে ডুইবা গেলাম, আর আরো নিজের বুদ্ধিতে জয়ী হইল। হরে হারু, তুই ঠিকই কইছ। আজ রামুর বুদ্ধির জোরে ও বাইসা গেল, আর আমরা নিজের দোষে এত বড় লোকসানের মুখে পড়লাম রে, এত বড় লোকসানের মুখে পড়লাম। তাই নাকি রে? তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। চল তাহলে একবার আমরা রামুর বাড়িতে যাই। রামু, বাড়িতে আছিস নাকি রে? মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? হ্যাঁ রে রামু, তুই সত্যি বুদ্ধিমান। তোর বুদ্ধির জোর দেখতে আসলাম রে। মাঠে তো শুধু তোর ধানই দুলছে রে। হ্যাঁ মোড়ল মশাই, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। শোন রামু, তুই খুবই বুদ্ধিমান। আমার জমিগুলোর দায়িত্ব তুই নে, আর তুই তোর বুদ্ধি দিয়ে আমার জমিতে ফসল ফলা। মোড়ল মশাই, আমি কারো গোলামি করতে চাই না। আমি চাই নিজের জমিতে নিজের বুদ্ধি আর পরিশ্রমকেই কাজে লাগাতে, নিজের পরিশ্রমেই চাষ করতে। মানুষের আসল শক্তি টাকায় নয়, বুদ্ধি আর ধৈর্যে। আমি আপনার জমি চাষ করব না মোড়ল মশাই। ঠিক আছে, না করলে তো আমি তোকে জোর করে করাতে পারবো না। তবে তুই ভেবে দেখিস, আমি গেলাম রে। রামু আমাদের শিক্ষা দিয়েছে, শুধু ভাগ্যের ভরসায় জীবন চলে না। তোমরা সব চাষিরাও রামুর মতো বুদ্ধি করে কাজ করতে শেখো, কেমন? আপনি ঠিকই কইছেন মোড়ল মশাই, আজ থেকে আমরাও বুদ্ধি কাজে লাগামু। কেউ কোনো বুদ্ধি দিলে সেটা হাইসা উড়ায় না দিয়া আমাগর ভাইবা চিন্তা কাজ করা উচিত। বাবা, আমি বড় হয়ে তোমার মতো বুদ্ধিমান চাষি হব। বাবা, শুধু ধান ফলানো নয়, মানুষের বুকে আশা আর বুদ্ধির চারা রোপণ করাই হলো আসল ফসল। বুদ্ধি দিয়ে কাজ করলে
সেখানে জয় আসবেই। টাকা বা ভাগ্য নয়, দূরদর্শিতা আর পরিশ্রমী মানুষের আসল শক্তি। যে মানুষ আগে ভাগে প্রস্তুতি নেয় আর বুদ্ধি কাটায়, তার জয়কে কেউ আটকাতে পারে না। বুঝেছিস রাজু? হ্যাঁ দাদি, আজ থেকে আমিও বুদ্ধি দিয়েই কাজ করব। হুগু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি শুধু তোমার বুদ্ধির জোরে আমাদের কোনো ক্ষতি হয়নি। না 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 না, তোমাকে মাপ চাইতে হবে না। তুমি যে বুঝতে পেরেছো, এতেই আমি খুশি গো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। গিন্নি, কত দেনা জমে রইছে জানো? বাজারে মুন্সির থেকে ধার নিছিলাম, ফেরত দিতে পারি নাই। গুদামে যেই চাইল দিছি তার দাম অর্ধেক দিছে। এখন যদি পাওনাদার টাকা শোধ করবার না পারি, তাইলে গ্রামে আমার মান ইজ্জত কিছুই থাকবো না গো। তোমার কষ্ট আমি বুঝি গো, তাই সবসময় এমন দুঃখ করলে চলবো? কাম করার জোশ রাখো, খালি সৃষ্টিকর্তারে ডাকো। তোমার হিম্মত দেখলে আমার মনের জোর বাইরা যায়। দেখো রানী, এই নদীর পানিতে নুনের স্বাদ আছে। মনে হইতাছে সৃষ্টিকর্তা নিজেই সাড়া দিতাছে। যদি এই বালুর জমিতে বাদ দিয়া খাল কাইটা পানি ধরতে পারি, অবশ্যই লবণ জমব। সেই লবণ বাজারে বিক্রি করলে দেনা শোধ হইব, আর ঘরে সুখ আইব গো। আমি জানি তুমি শুধু লবণ না, স্বপ্নও ধরতে চাও। আর স্বপ্ন ধরা সহজ না, তাই তুমি যদি মন দিয়া কাম করো, আমিও তোমার লগে থাকবো। খালি মনে রাখো, কোনো ঝগড়া ফ্যাসাদে জড়াইও না। তুমি আমার ভরসা রানী, তুমি আমার ভরসা। তুমি পাশে থাকলে আমি 100 মানুষের জোর পাই। কাল থেকে বাঁশ কাটমু, জমি ঘের দিমু। তুমি রান্নাঘরের কাম শেষ কইরা আমার লগে মাঠে আইবা। দুজনে মিল্লা লবণের মাঠ সাজামু গো। মাঠের মাটি কাটতে হোক আর কাদায় ভিজতে হোক, তোমার স্বপ্ন পূরণের লাইগা আমি সব করব। তোমার স্বপ্ন যে আমারও স্বপ্ন। তুমি দানা শোধ করবার পারলে আমার বুকও হালকা হইব। গ্রামের মানুষ কইব, সিধুর ঘর আবারও সুখে ভইরা উঠছে। হে সৃষ্টিকর্তা, তুমি যদি চাও আমাগো ঘর আবারও হাসিতে ভরব। তুমি সাহায্য কইরো সৃষ্টিকর্তা, তুমি যে আমাগো শেষ ভরসা। হরানি, লবণ হইব, দেনা শোধ হইব, আমাগো ঘরে সুখ ফিরব। পুরুষ গো জোর হইল টেকায়, টেকা না থাকলে কিচ্ছু হইব না। আর তুমি পাশে আছো, এইটাই আমার আসল শক্তি গো। শুনেছ গিন্নি, সিধু নাকি নদীর ধারে জমি দখল কইরা লবণ ধরবার চেষ্টায় নামছে। আমি চুপ করে থাকবো নাকি? সে যদি লবণ ধইরা সফল হইতে পারে, তাইলে আমি কি গ্রামে আর মুখ দেখাইতে পারুম নাকি গা? তাতে তোমার কি সমস্যা? শুধু নিজের দানার চিন্তায় আছে বইলেই নতুন কিছু করার চিন্তায় আছে। আর এখন যদি তারে হারানোর পায়তারা করো, ঘরে অশান্তি পারবো কইতাছি। পুরুষ গো অহংকারে সংসার ডুবাইয়া দেয়। না, আমি এখন চুপ থাকুম না। আমার জমি বড়, আমার শক্তি বেশি। আমি সিধুর চাইতে বড় মাঠ বানামু, বেশি লবণ ধরমু। গ্রামের লোকে কইব, দেবেন সবার থেকে সেরা। আমার লবণ হইব সবার থেকে সেরা, দেখো। তুমি সবসময় সিধুর লগে পাল্লা দাও কেন? ও না তোমার আপন ভাই? নিজের কামে মন দাও, তাতেই সুখ পাইবা। অহংকারে মানুষ ধ্বংস হইয়া যায়।
জমি বড় হইলেই যে লবণ বেশি ধরবো এইটার নিশ্চয়তা আছে? আরে তুমি তো মাইয়া মানুষ, তুমি কি বুঝবা? লবণের মাঠে শরীরের জোর চাই, বড় জমি চাই, খাটুনি চাই। এই তিনটার মালিক আমি। সিধুর কাছে তো কিচ্ছু নাই। দেখবা আমার মাঠে লবণ ঝিকমিক করব, আর গ্রামের মানুষ তারে ভুইল্লা যাব। আমি মাইয়া হইলেও বুদ্ধি তোমার থাইকা কম না। বেশি জেদ করলে মাটি ফসল দেয় না, নদীর পানিও ধোকা দেয়। আর তুমি যদি এমন অহংকারে ডুইবা যাও, তাইলে শেষে দেখবা ফসল নাই, দানাদারিও বাড়বো। তখন সংসারের খবর রাখবো কে? তুমি ভয় পাইতা মিথিলা? আমি ভয় পাই না। আমি যদি বড় মাঠ বানাই তাইলে আমার বেশি নাম হইব। সিধুরে আমি হারাইয়া দিব। আমি গ্রামের মাথা হমু, মাথা। তুমি মাথা হইব না, বরং মাথা নইয়া যাইব যদি জেদে অন্ধ হইয়া যাও। আমি তোমারে সাবধান করতাছি, একটা কথা মাথায় রাখবা। তুমি যদি কষ্ট বাড়াও, সেই কষ্টে কইলাম আমিও থাকমু। এই সিধু, তুই আমার জমির সীমানার মধ্যে আইসা জমি কাটতাছ কেন? আমার জমির দাগ এইখান থেকে শুরু। চোখে ঢাস না তুই? তোর চোখে কি ছানি পড়ছে নাকি রে? কি কস ভাই? আমি আমার পুরান দাগের ভেতরেই বাস পুঁততাছি, আর তোর জমি তো আমি 1 ইঞ্চিও নেই নাই রে। আমি ছোটকাল থেকেই দাগ চিনি। তুই ঝাঁকি ঝুঁকি কইরা জমি কাইটা নিছত। তুই ভাবছত আমি বুঝুম না, তাই না? আরে আরে, তোমরা জমি জমা নিয়া ঝগড়া কইরো না। দাগ মাপলেই তো সব পরিষ্কার হইয়া যাইব। খামোখা গ্যাঞ্জাম কইরো না। বউরা সব সময় স্বামীর পক্ষেই কথা কয়, ওইটা আমি জানি। তাই তুমি চুপ থাকো রানী, আমি সিধুর লগে কথা কইতাছি। হোগো তুমি রাগ সামলাও। জমির দাগ লইয়া যদি সন্দেহ থাকে মোড়লরে ডাকো, সে মাপ দিয়া দিব। এখন ভাইয়ে ভাইয়ে হইসই করলে কারো লাভ নাই, আর মানুষে শুনলে কইব কি? শোন ভাই, আমি শোন না, পরের জমি খাইবার মানুষও না আমি। আমার সম্মান আছে। আমি আমার জমিতে বাস করতাছি। তুই যদি বিশ্বাস না করস, মোরল রে ডাক, যা। মোরল রে ডাকা লাগবো না, আমার চোখে যা দেখছি তাই ঠিক। তুই ফাঁকি মারছত সিধু, তুই ফাঁকি মারছত। মনে করিস না আমি চুপ কইরা থাকমু। শান্ত হও, ওগো শান্ত হও। ঝগড়া আর বাড়াইও না, আমরা গরিব মানুষ। ঝগড়া কইরা কি লাভ? তুমিও শান্ত হও। পুরুষ জেদ কইরা কেবল আগুন বাড়ায়। জমি এমনি ভাগ হইব না, যা আছে তাই থাকবো। চলো তো চলো, আমরা মোড়লরে ডাকি। কি গো, দুই বউ একসাথে বইসে নাকি আবার তোমাগোর মধ্যে জমির ফ্যাসাদ নিয়া নতুন গল্প চলতাছে? সবই শুনলাম, গ্রামের মানুষই তো কইতাছে সিধু আর দেবেন এই ঝগড়া নাকি এখন আগুনের মতো হইয়া গেছে। তা তোমরা কি এক হইয়া থাকতে পারো না? পুরুষ গো কথা আলাদা। তয় তোমরা বউয়েরা যদি জমি লইয়া ঝগড়া করো, তাইলে কেমন দেখায় কত? আমরা ঝগড়া করি নাই বুড়িমা, আমরা তো চাই সংসারে শান্তি থাকুক। কিন্তু আমাগো স্বামীরাই জেদ কইরা বইসা আছে। আমার পুরুষের অহংকার বেশি, অরে তো আমি সামলাইতেই চাই, কিন্তু ও আমার কথা শোনে নাকি? ঘরের বউয়েরা যদি শান্তি রাখতে চাইতো, তাইলে এখন গ্রামের অর্ধেক ঝগড়াই হইতো না। আর আমি তো দেখতাছি তোমরা বাইরেও চুপ কইরাই আসো, আর ভেতরে ভেতরে মন খারাপ করো। খালি ভাবো কে কারে হারামু নাকি? বুড়ি যেমন খোঁজায় তেমনি আবার ঠিক কথাও কয়। স্বামীর অহংকারে ঘর ভাঙতে পারে, আমাগো বুদ্ধি খাটাইতে হইব।
এই জমি ঝগড়া যদি থামাইতে হয় তয় চুপ থাইকা চলব না, রানীর লগে মিল কইরা একটা কিছু করতেই হইব। কি গো, চুপ কইরা বইসা আছো কেন? আমার থাইকা কিছু লুকাইতাছো নাকি? যাই হোক, মনে রাখো, বউদের জন্যই কইলাম ঘর টিকা থাকে, আবার ভাঙেও বউ গোলে গাই। পুরুষরা তো কেবল ঝগড়ার ময়দানেই নামতে জানে। শোনো দিদি, আমরা যদি কিছু না করি তাইলে তো আমাগো দুইজনের ঘরেই অশান্তি হইব। হ, আমিও তাই ভাবতাছি। স্বামীদের অহংকার কইরা যে যা করুক্কা, তবে আমরা বউরা মিল কইরা সব পরিস্থিতি সামলামু। চলো, সময় আসলে দুইজন মিল্লা বুদ্ধি কাটামু। সে করেই হোক, সংসারে শান্তি ফেরত আনতেই হইব। আই সিধু, তরে শেষবারের মতো কইতাছি, আমার জমি ছাড়, নাইলে কিন্তু তোর খবর আছে, খবর আছে কইলাম তোর। কি কস তুই? আমি আমার জমিতেই বাস পুত্তাছি, তোর ঘেউ ঘেউ শোনার সময় আমার নাই। আমারে আমার কাজ করবার দে, যা 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 এখান থেকে। চুপ কর, আমি স্পষ্ট দেখছিনি তুই ঝাঁকি ঝুঁকি কইরা আমার দাগ কাইটা নিছত। ভাবছত আমি চুপ কইরা থাকমু? কখনোই না, কখনোই না। আমি তোর ভাই হই, ভাইয়ের লগে কেউ এইভাবে কথা কয়? আমি আবারও কইতাছি, আমি তোর জমিতে ঢুকি নাই। ওই সব ভাই ঠাই কিছুই না, সব বাদ দে। আমি শুধু জানি তুই চোর, তুই আমার জমি চোর। মুখ সামলাইয়া কথা কইতাছি, চোর কসকারে? আমি চোর হইলে তুই কি? তুই কি সারা জীবন লোকের ঘরে চইরা খাইছত, আবার বড় বড় কথা কস, তাই না? তরে এক থাপ্পড় মাইরা সব দাঁত ফালাইয়া দিমু। সিধু, তুই আমার ওপরে কথা কস? এত বড় হইয়া গেছ তুই? তুই যদি আরেকবার আমারে জমি চোর কস, আমি এই জমিতেই তোরে পুইটা ফালাই দেবো কইলাম। দেখ সিধু, তরে আমি খাইয়া ফালামু কইলাম। এই জমি আমার, আর তুই আমার শত্রু। ঠিক আছে দেবেন, তুই যদি যুদ্ধ চাস তাইলে তাই হোক। তুই মনে রাখিস, ভাইরে হারাইয়া যে জিত হয়, সেই জিত আসল জিত না রে। আমার তাতে কিছু যায় আহে না, তরে হারাইতেই হইব আমার। কি হচ্ছে সব? দুই ভাই মাঠের মধ্যে কুকুর বিড়ালের মতো কামড়া কামড়ি করতেছ কেন? গ্রামে তো আরো মানুষ আছে, আমি আছি, তোমরা কি সব ভুইলা গেছ? মোরল সাহেব, সিধু আমার জমি কাইটা নিল, আমি ওরে মানা করছি, তাও আমার কথা শুনে নাই, উল্টা আমারে মারবার আইতাছে। না মোরল সাহেব, সব মিছা কথা। আমি আমার জমির দাগে বাস পুত্তাছি, দেবেন জোর কইরা আমার জমি ওর বইলা চালাইয়া নিতাছে, আর আমার এই জমি চোর কইতাছে। চুপ করো তোমরা, চুপ করো, দুইজনেই মুখ থামাও। গ্রামের মাঠে এইভাবে চেঁচামেচি চলবো না। যদি ঝগড়া না থামাও, তোমাকে শাস্তি হইব। মনে রাখো, যে আমার অবাধ্য হইব, সে এই গ্রামে থাকতে পারবো না। মোরল সাহেব, এই অন্যায় আমি কিছুতেই মানুম না। সিধু আমার জমি নিছে, ওই জমি আমি ছাড়ুম না। আমি অন্যায় করি নাই মোরল সাহেব, এইটা আমার ভাগের জমি, আমি চুরি করি নাই। আমি কেন দোষ নিমু? কি করতাছ বুঝতাছ তোমরা? ভাইয়ে ভাইয়ে শত্রুতা করতাছ। এমনিতেই গ্রামে শান্তি নাই, ঝগড়া বাড়তাছে, আবার এই সব ঝামেলা। আর ভাল লাগে না আমার। এইবার শেষবারের মতো কইতাছি, ঝগড়া থামাও, নইলে শাস্তি হইব কিন্তু। শাস্তি হইলে হইক, আমি আমার জমি ছাড়ুম না। আমিও ছাড়ুম না। সত্য কথা না মানলে আমি মাথা নুয়ামু না। ঠিক আছে, তোমাকে যা ইচ্ছা করো,
তাই মনে রাখো, তোমাকে এই অহংকার একদিন তোমাগর ঘরও ভাঙ্গা দেব। কইয়া গেলাম। শোন মিথিলা, এইভাবে চললে তো ঘরে অশান্তি থামবো না। সিধু দেবেন দুই ভাই, দুইজনে হিংসায় অন্ধ হইয়া গেছে, আর পুরুষকে অহংকারে সব নষ্ট হইয়া যায়। চল এবার আমরা একটা ভালো বুদ্ধি কাটাই। হ্যাঁ, তুমি ঠিকই কইতাছো। দেবেন সারাদিন শুধু কয় আমি সেরা হমু, আমি বড় মাছ করবো। অহংকারে সে কিছুই শুনতে চাইতাছে না, আর বুঝতেও চাইতাছে না। আমি এত কইটা বোঝাই, কিন্তু অয় আমার কথায় কানই দেয় না। আমার সিধু তো তাই, ধার দেনা শোধ করণের জেদে অন্ধ হইয়া গেছে, জমে নিয়ে ঝগড়া করতাছে। দুই ভাই যদি এইভাবেই চলতে থাকে না, গ্রামে আমাগো মান সম্মান কই গিয়া থাকবো একবার ভাবছে ওরা। তাইলে কি করা যায়? আমরা বউয়েরা তো খালি চুপ কইরা সহ্য করবার পারি না, কিছু একটা তো করতেই হইব। সেইটাই তো কইতাছি, যদি আমরা মিল কইরা কিছু করি তাইলে ঝগড়া ঠিক থামাইতে পারবো। শোন, যদি স্বামীকেও ঝগড়া থামাইতে হয় তাইলে আমরা দুইজনে এক লগে লবণ চাষ করবো। এক মাঠে দুই পরিবার পরিশ্রম করলে লবণও একসাথেই জমবো। তুমি বড় বুদ্ধির কথা কইলা রানী। একসাথে কাম করলে লাভও বেশি হইব আর কষ্টও কম হইব। কিন্তু দেবেন রাজি হইব তো? পুরুষেরা প্রথমে রাজি হইব না, তারা তো জেদের পাহাড় লইয়া বইসা আছে। কিন্তু যদি দেখে আমরা দুই বউ আগে থাইকা মাঠ সাজাইতাছি, তাইলে তারা বাধ্য হইয়া আইবই। লোভে আর বাস্তবতায় জেদ ভাঙবো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। স্বামীরা ভাববো আমাগো বউয়েরা মাঠে নাইমা গেছে, আর আমরা চুপ কইরা থাইকা কি বা করবার পারমু। তারাও একসাথে কাম করা শুরু করব। তবে এই পরিকল্পনা কারো কানে যাইতে দিব না। চুপচাপ শুরু করব আমরা। আগুনে ঘি না দিয়া আগুনে পানি ঢালাই হইব আমাগো কাম। চলো রানী, আমরা একসাথে হইলে সংসারও বাঁচবো, ভাইগো সম্পর্ক ঠিকব, আর সংসারে শান্তিও ফিরাইব। দেখছস মিথিলা, মাছের কাম করা কত কষ্টে। পুরুষ মানুষ কত কষ্ট কইরা জমি খ্যাত কইরা আমাগো খাওয়ায়। আমার বিশ্বাস আমাগো এই কষ্ট দেখা দুই ভাই আর ঝগড়া করব না। ঠিক কইছো। আর যদি দেখি গ্রামের মানুষও আসে, আমরা তাকে বুঝাবো যে একসাথে কাম করলে বেশি লাভ হয়, আর আলাদা করলে আমাকে নিজেকেই ক্ষতি। আরে বাহ, বউয়েরা মাঠে নাইমা গেছে দেখতাছি। পুরুষকেও আগেই চইলা গেছে। এখন তোমাগো স্বামীরা কি ভাববো, এইটা কি ভাবছো? বুড়িমা, আমরা চাইলেই সংসারে শান্তি ফিরবো। পুরুষরা জেদ নিয়ে থাকুক, আর আমরা বুদ্ধি কাটাই। লবণ ধরলেই দেখা যাইব হগো রাগ পানি হইয়া গেছে। হ্যাঁ, ঠিকই কইছো। বইরা যদি ঠিক থাকে তাইলে পুরুষগো অহংকারে কিছু করবার পারবো না। লবণ ধরলে পুরুষেরা বৈশা বৈশা খালি মজা দেখবো আর ভাববো কে থেকে কি হইল। গ্রামের লোক আসলে তারা আমাগো পরিকল্পনা বুঝবো। সবাই দেখবো মিল্লা কাম করলে ফসল লাভ আর শান্তি সবই আইব। ঠিকই কইছো মিথিলা। দেহ দুই বউ এক লগে কাজ শুরু করছে। একা থাকলে লাভ কম হইতো, মিল্লা থাকলে ফুলানো বেশি হইব। অগর বউরা অগর থেকে বেশি বুদ্ধি মাথায় দিয়ে চলে। পুরুষ গো অহংকারে কাজ অর্ধেক হইতো, বউরা মিলা কাম কইরা সব ঠিক করতাছে। দেখছো মিথিলা, আমাগো জমিতে কত সুন্দর লবণ জমছে। আমার বিশ্বাস আছিল আমরা লবণ জমাইতে পারবো। আমাগো স্বপ্ন সত্যি হইতাছে গো। হ্যাঁ, ঠিকই কইছো রানী। আমরা মিল্লা কাম করতাছি বললাই আজকা দেখো কত চমৎকার লবণ হইছে। আর আমাগো স্বামীরাও আমাগো কাম দেখলো, আবার ওরা কিছু বুঝতেও পারলো না।
যে আমরা ভেতরে ভেতরে বুদ্ধি কাটাইতাছি। এরই কয় সাপও মরলো, আবার লাঠিও ভাঙলো না। বাহ গিন্নি, তোমাগো বুদ্ধির তারিফ করতে হয়। তোমরা দুই বউ বুদ্ধি কইরা লবণ ফলাইয়া আমার চোখ খুইল্লা দিছ। এই দামি লবণ বাজারে বিক্রি করলে সব দেনা শোধ হইব আমার, আর ঘরেও হাসিতে ভইরা উঠব গো। হ্যাঁ গো, এইটা তোমার হিম্মত আর আমাগো একসাথে করা পরিশ্রমের ফসল। আমার মনে হয় এই লবণ শুধু টাকা না, শান্তিও আনছে। আমাগো দুই ভাইয়ের বউ এমন বুদ্ধিমতী না হইলে আমাগো ঘর তো ডুইবা যাইতো। আমি তো শুধু বড় জমি বানাইতে চাইতাম, কি করমু হেইটার তো আগা মাথা ছিল না। কিন্তু বউরা আগে থেকে বুদ্ধি কইরা এমন একখান কাম করছে যাতে আমাগো দুই পরিবারের সুদিন ফিরাইছে। তুমি দেখলা তো, যে তার অহংকার নিয়ে বইসা থাকলে কষ্ট ছাড়া আর কিছুই হয় না। বুদ্ধি আর একসাথে মিললা কাম করলে লাভই বেশি হয়, এতে কইরা কষ্টও অনেক কম হয়। তুমি ঠিকই কইছো মিথিলা, আজ এই দুই ভাই বুঝবো একসাথে কাম করার শক্তি কত বড়। দেখো ভাই, এখন আমরা সবাই শান্তিতে আছি। বউরা কত কষ্ট করে কাম করছে, আর আমরা তার ফল পাইতাছি। অহংকারে কিছুই হয় না দাদা, অহংকারে কিছুই হয় না। হরে, এখন আমি বুঝতাছি মিল্লামিশা কাম না করলে খালি একা পুরুষের শক্তি কিচ্ছু না, কিচ্ছু না। দেখছো রানী, আমরা মিল্লা কাজ করলে পুরুষের অহংকারও ভাঙ্গা যায়, আবার ফসলও বেশি আসে। হ্যাঁ মিথিলা, আইজ আমরা শুধু লবণে জয় পাই নাই, আমাগো পরিবারের শান্তিও ফিরায় আনছি। আমাগো এই একতা যেন আর কোনোদিন হারাইয়া না যায়। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন।